মানে আপনি নোবেল পাচ্ছেন বটে, কিন্তু প্রাইজটা নিতে আসবেন না প্লিজ। এমন চরিত্রহীনা নারী পুরস্কার নিতে এলে খুব বদনাম হবে আমাদের। আমরা আমরা আপনাকে বাড়িতে পৌঁছে দেব প্রাইজ। ১৯১১ সাল সারা দুনিয়াকে চমকে দিয়ে দ্বিতীয়বারের জন্য নোবেল প্রাইজ ঘোষণা হলো বিজ্ঞানী মাদাম মেরি কুরির নামে। তার আগে দ্বিতীয়বার নোবেল কেউ পাননি, তাও আবার দুটো আলাদা বিভাগে। অথচ কি আশ্চর্য, নাম ঘোষণা করেই স্টকহোমের নোবেল কমিটি তড়িঘড়ি মেরি কুরিকে চিঠি লিখল, দয়া করে আপনি কিন্তু পুরস্কার নিতে আসবেন না। আমরা আমাদের বদনাম চাইছি না, প্লিজ মাদাম। আমরা আপনাকে পুরস্কারটি পাঠিয়ে দেব যথাসময়ে। কি এমন ঘটনা ঘটল যে নোবেল কমিটি চাইছিলেন না মাদাম কুরি সশরীরে এসে নোবেল পুরস্কার গ্রহণ করুন? সবটাই জানাবো আজ। আমাদের আলোচনা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। মেরি কুরি বিস্মিত, আহত। ৮ বছর আগে স্বামী পিয়েরের সঙ্গে যৌথভাবে যখন প্রথম নোবেল প্রাইজটি পেয়েছিলেন, অসুস্থতায় দুজনের কেউই যেতে পারেননি। এবার কেন যাবেন না? তিনি তো কোনো অন্যায় করেননি। দৃঢ়ভাবে তিনি জানিয়ে দিলেন, আমি পুরস্কার নিতে যাবই। ধন্যবাদ। এদিকে নোবেল কমিটি পড়ল মহা ফ্যাসাদে। মেরি কুরির নাম যখন ইন্টারনাল কমিটিতে চূড়ান্ত হয়েছে, তখনও অবধি যে তাদের হাতে এসে পড়েনি হাতে গরম ফরাসি সংবাদপত্রগুলো। কিন্তু সেগুলোই যে এখন ছেয়ে যাচ্ছে কেচ্ছা। বিশ্বের অন্যতম সেরা বিজ্ঞানী মাদাম মেরি কুরি নাকি পরকীয়ায় লিপ্ত, তাও আবার মৃত স্বামীর ছাত্র পলের সঙ্গে। নানান রকম কাল্পনিক প্রতিবেদনে তখন ফরাসি মিডিয়া লাগাতার আক্রমণ করে চলেছে দেশের সবচেয়ে প্রতিভাবান নারীটিকে। দেশের নাগরিকরা জঘন্যতম বিশেষণে চিৎকার করছে। সবার মনেই চাপা অসন্তোষ ফেটে বেরোচ্ছে। আহা, গত কয়েক দশক ধরে যতই দেশের নাম উজ্জ্বল করুক, মেয়ে হয়ে এত বাড়বাড়ন্ত কি ভালো বাপু? মেয়ে হয়েছ, আর্ট পড়ো, তা নয়, সায়েন্সে গেছে। দেশের পুরুষগুলো বসে আছে, আর যত রাজ্যের পুরস্কার থেকে বড় বড় বিজ্ঞান সংস্থার মাথায় কিনা একটা মেয়ে মানুষ। বিখ্যাত প্যারিস বিশ্ববিদ্যালয়ে তাবড় তাবড় অধ্যাপকরা পড়ানোর সুযোগ পান না, সেখানে কিনা প্রথম মহিলা অধ্যাপক হিসেবে জয়েন করেছেন। না, এতটা মেনে নেওয়া যায় না। সুযোগ যখন পাওয়া গেছে, সেটা কেউ ছাড়ে? তার উপর মেরি ফ্রান্সের ভূমিকন্যা নন, পোল্যান্ডে জন্ম তার। অন্য দেশ থেকে উড়ে এসে জুড়ে বসায় জনসাধারণের আক্রোশ হয়তো আরও বেশি। নিজের জগতে এমনি বহু পুরুষ বিজ্ঞানী সহ্য করতে পারতেন না মেরিকে। তারা পরোক্ষ সমর্থনে তাতাতে লাগলেন জনতাকে। কেউ পল মেরির পরকীয়া নিয়ে আজগুবি সাক্ষাৎকার দিয়ে লাইমলাইটে আসতে চাইছিলেন, কেউ অন্যভাবে। বিংশ শতকের গোড়ার দিকে রক্ষণশীল ইউরোপীয় সমাজ ফুঁসছিল। এই মেয়ে কিনা আগে গর্বোদ্ধত সুরে বলেছিল, মানুষ হওয়ার যাবতীয় অধিকার আমাদের সমাজে পুরুষেরাই মনোপলি নিয়ে রেখেছে। উদ্ধত মেয়েটাকে এবার বাগে পাওয়া গেছে। মেরির স্বামী পিয়ের শুধু তাঁর জীবনসঙ্গী ছিলেন না, ছিলেন গবেষণার সহকর্মী থেকে সবচেয়ে কাছের বন্ধু। সেই পিয়েরের হঠাৎ দুর্ঘটনায় মৃত্যু হলে মেরি একেবারে ভেঙে পড়েছিলেন, কাজে হারিয়ে ফেলেছিলেন উৎসাহ। সে সাংঘাতিক মানসিক বিপর্যয়ে তিনি হয়তো মানসিক আশ্রয় খুঁজে পেয়েছিলেন পদার্থবিদ পল লজেভের কাছে। পল ছিলেন পিয়ের কুরিরই ছাত্র, মেরির চেয়ে বছর পাঁচেকের ছোট। পলের সঙ্গে মানসিক আদান প্রদানে মেরি ক্রমশই জীবনের মূল স্রোতে ফিরে আসছিলেন। পল নিজেও বিবাহিত ছিলেন, যদিও স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়ে গেছে আগেই। আলাদা থাকেন বহুদিন। দুই একাকিত্বে ভোগা বিজ্ঞানীর বন্ধুত্ব হয়তো দুজনকে শান্তি দিচ্ছিল, কিন্তু পলের প্রাক্তন স্ত্রী জেনি কি করে যেন পেয়ে গেলেন দুজনের কিছু চিঠিপত্র। রাগে ক্ষোভে উন্মত্ত জেনি মেরিকে খুনের হুমকি তো দিলেনই, দেশের কাছে দেবী সুরপা
মেরির ইমেজ একেবারে টুকরো টুকরো করে দিতে সেই চিঠিগুলো তুলে দিলেন মিডিয়ার হাতে। ব্যাস, আর কি, মিডিয়া লুফে নিল। সাধারণ চিঠির উপর ক্রমাগত রং চড়িয়ে পরিবেশিত হতে লাগলো রগরগে কেচ্ছা। এমনকি কিছু কিছু কাগজে কিস্তিতে ছাপা হতে শুরু করলো মেরি পলের কাল্পনিক প্রেম কাহিনী। প্রকাশিত হতে লাগলো পলের স্ত্রী ও শাশুড়ির সাক্ষাৎকারও। পল যে আগে থেকেই বিবাহ বিচ্ছিন্ন সেই তথ্যটাকে ফুটেজের লোভে ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া হতে লাগলো। বারবার বলা হতে লাগলো মেরি পলের সংসার ভাঙছেন। সাংবাদিক গুস্তেভ টেরি আরও এক ধাপ এগিয়ে গিয়ে লিখলেন, আসলে পিয়ের বেঁচে থাকতেই এই পরকীয়া শুরু। পিয়েরের মৃত্যু মোটেই অ্যাক্সিডেন্ট নয়। স্ত্রীর এই বিশ্বাসঘাতকতায় পিয়ের নিজেই ঘোড়ার গাড়ির তলায় ঝাঁপ দিয়ে সুইসাইড করেন। এমন জলজ্যান্ত মিথ্যাচারে মেরি হতবাক। স্বামী পিয়ের জীবনের শেষ দিন পর্যন্ত ছিলেন মেরির প্রিয়তম বন্ধু। তিনি জীবিত থাকার সময়ে পলের সঙ্গে ঘনিষ্ঠতা তো দূর, ভালোভাবে পরিচয়ও ছিল না মেরির। কিন্তু উত্তেজিত জনতা আর কবে যুক্তি দিয়ে কিছু বুঝতে চেয়েছে? যুক্তির চেয়ে গুজবের শক্তি বরাবরই বেশি। সাংবাদিক গুস্তেভ টেরির ওই প্রতিবেদনে আগুনে ঘি পড়ল যেন। জ্যান্ত মানুষের সম্মানের চেয়ে মরা পিয়েরকে ছদ্ম সমবেদনা জানানোর লোক কয়েকশো গুণ বেশি। যে মানুষটা বিশ্ব দরবারে দেশের নাম উজ্জ্বল করেছেন, সে মেরি কুরিরই বাড়ি ঘেরাও করে চলল উন্মত্ত জনতার বিক্ষোভ আর তাণ্ডব, সঙ্গে অশ্রাব্য গালিগালাজ আর হুমকি। সন্তানদের নিয়ে তখন ভয়ে কুঁকড়ে রয়েছেন নোবেলজয়ী কিংবদন্তি বিজ্ঞানী মেরি। মানসিকভাবে একেবারে তলানিতে তিনি। ওদিকে বিজ্ঞানী পলের রিসার্চ কাজ সবই গেছে। দেওয়ালে পিঠ থেকে যেতে যেতে ঘুরে দাঁড়ালেন তিনি, বললেন, সাংবাদিক গুস্তেভ টেরি, সাংবাদিকতার লজ্জা। উনি সংবাদ নয়, মিথ্যে রগরগে কেচ্ছা পরিবেশনে সিদ্ধহস্ত। আমি ওকে আমার সঙ্গে ডুয়েল যুদ্ধে লড়ার জন্য আহ্বান করছি। মুখোমুখি দাঁড়ালেন সাংবাদিক ও বিজ্ঞানী। দুজনের হাতে আগ্নেয়াস্ত্র, কিন্তু শেষমেশ ডুয়েল লড়া হলো না। সাংবাদিক টেরি অবজ্ঞা ভরে লিখলেন, চাইলেই আমি এক গুলিতে পলকে হারাতে পারতাম, কিন্তু আমি চাই না দেশ একজন বরেণ্য বিজ্ঞানীকে অকালে হারাক। তারই মাঝে এলো মেরির দ্বিতীয়বারের নোবেল প্রাপ্তির সংবাদ। লোকজন গর্বিত হওয়ার বদলে আরও ক্ষেপে উঠল। বাইবেলে আছে, চরিত্রহীনা নারী হলো ঘোর পাপিষ্ঠা। এমন একজন কিনা সুইডেনে রাজার হাত থেকে পুরস্কার নেবেন? তাতে বুঝি রাজার হাতের পবিত্রতা থাকবে? হতেই পারে না। কাগজে ছেয়ে যেতে লাগলো স্লোগান, মেরি কুরিকে কিছুতেই নোবেল প্রাইজ নিতে দেওয়া যাবে না। ব্যান করা হোক মেরি কুরিকে, এক্ষুনি। আমাদের রাজার হাত অপবিত্র হতে দেওয়া যাবে না। এদিকে নোবেল সংগঠকরা মহা ফ্যাসাদে। ভেতরে ভেতরে পুরোপুরি ভেঙে গিয়েও ঘুরে দাঁড়িয়েছেন মেরি। ছোট থেকে ভয়াবহ দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করে উঠে এসেছেন তিনি। এত সহজে নিজেকে ফুরিয়ে যেতে দেবেন না। জ্যেষ্ঠা কন্যা আইরিন ও দিদি ব্রোনিয়াকে নিয়ে মাথা উঁচু করে স্টকহোম পৌঁছলেন তিনি। যাবতীয় বিক্ষোভকে হাওয়ায় উড়িয়ে দিয়ে সুইডেনের রাজার হাত থেকে বিশ্বের সর্বপ্রথম মানুষ হিসেবে নিলেন দ্বিতীয় নোবেল পুরস্কার। নোবেল প্রাইজ বক্তৃতায় বারবার বললেন স্বামী পিয়েরের কথা। ফরাসি মিডিয়া যদিও পাত্তাই দিল না এত বড় গৌরবটিকে। মেরির উপর জঘন্য আক্রমণ চলতেই থাকলো। নারী, তার উপর সফল নারীকে চারিত্রিক দোষ দিয়ে টুকরো করে দেওয়ার মতো বিজয়োল্লাস আর কিছুতেই নেই। চরম মানসিক জোর থাকা মানুষগুলোর শরীর কখনো কখনো তাদের মানসিক দৃঢ়তার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে না। মন লড়ে গেলেও শরীর বিদ্রোহ করে। প্রবল প্রতিবাদের মধ্যে দেশে ফিরে মেরিরও তাই হলো। ফেরার সঙ্গে সঙ্গে এতটাই অসুস্থ হয়ে পড়লেন, ভর্তি হতে হলো হাসপাতালে। দিন রাত তেজস্ক্রিয় পদার্থের সংস্পর্শে থাকতে থাকতে মেরির শরীরের অনেক কোষ তখন ক্ষতিগ্রস্ত, লিভার সাংঘাতিকভাবে ড্যামেজড। মিডিয়াকে এড়াতে অন্য নামে কেবিন বুক করতে হলো। কিন্তু সাংবাদিকরা আর দেশের জনতা তাতেও তাকে রেহাই দিল না। রটিয়ে দেওয়া হলো মেরি আসলে পলের অবৈধ সন্তানের মা হতে যাচ্ছিলেন, তাই গর্ভপাত করাতে গোপনে ভর্তি হয়েছেন হাসপাতালে। ছি ছি, কি লজ্জা! এত কিছুর পরেও
ভগ্নদেহে বাড়ি ফিরলেন মেরি। ধীরে ধীরে ফিরলেন কাজে। রেডিয়াম ইনস্টিটিউশনের ভবন তৈরি করা শুরু করলেন। ধীরে ধীরে যেতে লাগলেন নানা দেশের কনফারেন্সে। চলতে লাগলো তাকে নিয়ে আজকের ভাষায় ট্রোলও। তারপর শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ। যে ফরাসি জনতা তাকে ছিঁড়ে খেয়েছে, সেই ফরাসি সেনাদেরই সেবা শুশ্রূষায় 18টি ভ্যানে এক্স-রে মেশিন নিয়ে বেরিয়ে পড়লেন। পড়ে রইলেন যুদ্ধক্ষেত্রে। এ মাথা থেকে ও মাথা ছুটোছুটি করে দ্রুত রেডিও অ্যাক্টিভ এক্স-রে মেশিনে নির্ণয় করতে লাগলেন অসুখ, বাঁচাতে লাগলেন তাদের। কিন্তু এর লাগাতার নোংরা আক্রমণে ভেতরে ভেতরে প্রচণ্ডভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি। একই ভীষণ দরিদ্র পরিবারে জন্মেছিলেন। ছোট থেকে অকল্পনীয় সংগ্রাম করে উঠে এসেছিলেন। তারপর আর শরীর নিতে পারছিল না। মেরির যুদ্ধক্ষেত্রে অত কর্মকাণ্ডে মিডিয়া একটু থমকালো বটে, কিন্তু থামল না। বলল, লোকের কাছে ভালো সাজতে চাইছে এসব করে। এরপর যতদিন বেঁচে ছিলেন মনের দিক থেকে কোনো দিনও স্বাভাবিক হতে পারেননি মেরি কুরি। মৃত্যুর আগে মেয়েদের বলে গিয়েছিলেন তাকে যেন কবর দেওয়া হয় স্বামী পিয়েরের কবরের উপরেই। তাই হয়েছিল। বিস্ময়ের ব্যাপার, পল ও মেরির প্রেম পূর্ণতা পায়নি। কিন্তু কয়েক দশক পরে পলের নাতি মাইকেল ও মেরি কুরির নাতনি হেলেন একে অন্যকে বিবাহ করে সুখে দম্পতি হয়েছিলেন।